দেবের গল্প পাঠের আসরের প্রিয় বন্ধুরা, আজও চলে এলাম একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। আচ্ছা, আপনারা কি সচক্ষে কখনো ভূত দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের গল্পটি শুনতেই হবে। তাহলে চলুন পাঠ করা যাক আজকের রোমহর্ষক গল্প। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত বাঁচা মরা। শুরু করছি আজকের গল্প বাঁচা মরা। অনেক বছর পরে গ্রামে যাচ্ছি। ট্রেন লেট করেছিল। স্টেশনে নেমে দেখি শেষ বাস চলে গেছে রাত 9টায়। এখন বাজে প্রায় 10টা। গ্রাম 6 মাইল দূরে। কি করব ভেবে পেলুম না। কয়েকটা সাইকেল রিক্সা দাঁড়িয়েছিল, তাদের সাদাসাদি করলুম। এত রাতে কেউ অত দূরে যেতে রাজি হলো না। তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলুম চা খেতে। এমন সময় রোগা হাড় গিলে চেহারার হাফ প্যান্টুল আর ছেঁড়া গেঞ্জি পরা লোক এসে হঠাৎ বলল, স্যার কি রিক্সা খুঁজছিলেন? কোথায় যাবেন? হ্যাঁ, যাব দমহানি। আসুন তবে নিয়ে যাই। চণ্ডীতলায় একজন প্যাসেঞ্জার পেয়েছি, পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। ওই দেখুন আমার রিক্সা। আনন্দে লাফিয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে দেখলুম একটু তফাতে গাছতলায় একটা রিক্সা দাঁড়িয়ে আছে। তাতে একজন লোক গুটিসুটি বসে আছে। গাছের পাতার ফাঁকে কচি কচি আলো পড়েছে মাছের আঁশের মতো। পাঞ্জাবি ধুতি পরা লোকটাকে পৌর বলে মনে হয়। কোলে একটা ব্যাগও আছে। চুপচাপ বসে আছে। শিগগির চা খেয়ে চলে আসুন বলে রিক্সাওয়ালা চলে গেল। ভাড়ার কথা তোলার ইচ্ছে হলো না। যা চায় দেব, এমন বৃষ্টি অবস্থায় কখনো পড়িনি। আর স্টেশনটা এমন অখাদ্য জায়গায়, বাজার বা বসতি মাইলটাক দূরে। সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাবো সে ভরসা নেই। চাওয়ালা আমার মুখের দিকে তাকিয়েছিল। এতক্ষণে বলল, স্যার, ওহিদের রিক্সায় যাবেন না, বরং ওই সিংহবাহিনীর মন্দিরে যান, ধর্মশালা আছে। আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমাকে থাকতে হলে জাত ভাড়িয়ে থাকতে হবে। সে মিথ্যাচারিতা সম্ভব নয়। তাই বললুম, থাক। কিন্তু ওর রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো? চাওয়ালা চাপা গলায় বলল, আপনি নতুন লোক বলেই বলছি, ওহিদ ও রিক্সায় মরা বয়। হেসে বললুম, আরে মরা বয়? আমি ভাবলাম বুঝি চোর ডাকা। না না, লোক খুব ভালো, তবে দোষের মধ্যে বেটা রিক্সায় মরা বয়। তাই চেনা জানা কেউ ও রিক্সায় চাপে না। চাওলা ফের ষড়যন্ত্রমূলক গলায় বলল, রাত বিরেতে মরা বাবা রিক্সায় চাপতে নেই। আমি একবার ভারী বিপদে পড়েছিলুম জানেন। আসছিলুম মেয়ের শ্বশুর বাড়ি সেই হরেকেষ্টপুর থেকে। বিয়ানের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই। ওহিদ রিক্সাওয়ালা এসে তাড়া লাগালো, আসুন স্যার, রাত বেড়ে যাচ্ছে। তক্ষুনি উঠে পড়লুম। চাওলা খুব জমিয়ে নিশ্চয় ভূতের গল্প বলতে চাইছিল। বাধা পেয়ে গোমরা মুখে বসে রইল। আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুজে বসে আছে। মনে হলো ঘুমাচ্ছে। অনেকের এ অভ্যাস থাকে। তাছাড়া যেচে পড়ে কারো সঙ্গে আলাপ করার স্বভাব আমার নেই। রিক্সা ধীরে সুস্থে চলেছে। ওহিদ রিক্সাওয়ালা তেমন শক্ত সামর্থ্য জোয়ান নয়, তা ওর গঠন দেখেই টের পেয়েছিল। কিছুক্ষণ পরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল। হালকা জ্যোৎস্না ছড়ালো পৃথিবীতে। এসব সময়ে
এই নির্জন রাতের পথে স্বভাবত ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায়, কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার। না, ভূতের ভয় দেখিয়েছে বলে নয়, নেহাত চোর ডাকাতের ভয়েই। ভাবলুম রিক্সাওয়ালার সঙ্গে গল্প করা যাক, তাই বললুম, ও হে, তোমার নাম বুঝি ওহিদ? রিক্সাওয়ালা জবাব দিল, হ্যাঁ স্যার। তুমি থাকো কোথায়? আগে হরিণমারা গোপাড়ায়, স্টেশনের ওপাশেই আমাদের গা। বলে সে আকাশের দিকে মুখ তুলে হা করে দম নিল। তারপর ঘাড় ঘুরিয়ে চাঁদ দেখে ফিরে বলল, বড় গা স্যার, স্কুল, পোস্ট অফিস, থানা, হাসপাতাল সবই আছে। এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে থাকল। লোকটির প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। এই করে প্রায় মাইল খানেক আসা গেল। তারপর বেমাক্কা হাসতে হাসতে বলে বসলুম, হ্যাঁ, তুমি নাকি এই রিক্সায় মরাবো? ওহিদ প্যাডেল থামিয়ে আমার দিকে ঘুরে ফ্যাচ করে অদ্ভুত হেসে বলল, নেত্রদা বলল বুঝি? নেত্রদাটা ভারী দুষ্টু, আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেয় খালি। কি আর বলবো বলুন, এক জায়গায় আড্ডা দিই, তাসটা আড্ডা খেলি, বলতে গেলে বন্ধু মানুষ। তা স্যার, ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে, না ইচ্ছে হলে নেমে যান, ভেবে দেখুন এখন। সর্বনাশ, বলে কি? ব্যস্তভাবে বললুম, না না না, মরাবো, তাতে কি হয়েছে? ওহিদ প্যাডেলে আস্তে চাপ দিয়ে বলল, স্টেশনের পেছনে মা গঙ্গা, নানা জায়গার মরা যায় সেখানে, আমি মরাবই। দোষ কি বলুন? 3 গুণ ভাড়া পাই, বইব না কেন? জ্যান্ত প্যাসেঞ্জার কি আমায় সঙ্গে নিয়ে যাবে? ঠিকই তো, বরং মরা বইলে অনেক পুণ্যি। মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায়। আগে থেকে চেনা জানা থাকা ভালো। নেহাত পাপ করে থাকলে তাদের কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না, নরকে বেঁধে নিয়ে যায়। ওহিদ আমার কথায় খুশি হলো। তাহলেই দেখুন। তবে আসল কথা কি জানেন স্যার? মরা বাবা সহজ কাজ নয়, সবাই এটা পারে না। স্টেশনের যত রিক্সাওয়ালা আছে, কারোর কি সাধ্য হতো? হ্যাঁ, পারলে তো সবাই বইতো, 3 গুণ বেশি পয়সা পেত। কিন্তু মুরদে কুদোয় না বলেই হিংসে করে আমায়। তাই বুঝি? আগে হ্যাঁ, মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সার প্যাডেলে ঘোরানো অত সোজা নয়। শালারা কি ভেতরে ভেতরে চেষ্টা করেনি কেউ? সব জানি বাবা, পারেইনি। একবার গোবর্ধন রাতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল। পরদিন সকালে দেখি রিক্সা নয়নজুলির জলে উল্টে পড়ে আছে মরা শুদ্ধ। সে এক কেলেঙ্কারি। ওহিদ খুব হাসতে লাগলো। আমি বললুম, গোবর্ধনের কি হলো? গোবর্ধন বেগতিক বুঝে রিক্সার সিট থেকে লাফ দিয়ে পালিয়েছিল, তাই রক্ষে। তো সেই থেকে সে মরা দেখলে সরে যায় তফাতে। তা ওহে ওহিদ, তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি? ওহিদ হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু পরে বলল, আমি নিজেই এক মরা। তার মানে? মরা বই কি, কারণ আমাকে একবার জান ঘরে দিয়েছিল। জান ঘর? সে আবার কি? বলতে গেলে সে বড্ড দুঃখের কথা স্যার। আমার পেটে শুলের ব্যামো হয়েছিল, সদর হাসপাতালে ভর্তি হলুম। দেখে থাকবেন, হাসপাতালের একধারে একটা আলাদা ঘর থাকে। রোগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে, তাকে বলে জান ঘর। তো আমাকে সেই জান ঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু। বলো কি? তারপর? ডাক্তারবাবু আমার নাড়ি খুঁজে পায়নি, খাবি খেতে খেতে মরেছিল। হ্যাঁ, সর্বনাশ!
আগে খোদার কসম, তো রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গালমন্দ করে আসে। এভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকের চলে? ছেলেপুলে উপোস করে মরছে যে। বউ ভারী চটে গিয়েছিল, রোজ এসে বলতো মিনসে সব চালাকি, রিক্সা টানতে আলিসছি, তাই হাসপাতালে এসে মিজি পড়ে আছে। টাইমে টাইমে দিব্যি পেট পুড়ে খেতে পাচ্ছে। বউ রোজ গিয়ে গালাগালি করতো। আমায় জানঘরে দেওয়া শুনে বউ আরও গেল চোটে। বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে জানঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল, ন্যাকামির আর জায়গা পাওনি? ওটো ওটো বলছি, পড়ে আছো আর এখানে আমরা উপোস করে মরছি, না ওটো তো পিঠের চামড়া ঝাঁঝরা করে দেব। এই বলে যেই ঝাঁটা তুলেছে আমি স্যার তড়াক করে উঠে পড়েছি। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ! আমার বউকে তো স্যার দেখেননি। তারপর কি হলো? দেখতেই পাচ্ছেন, রিক্সায় প্যাডেল ঘোরাচ্ছি। সে হা করে দম নিয়ে ফের চাঁদটা দেখার পর বলল, আমি জানঘর থেকে পালিয়ে আসা মরা স্যার। আমি কেন মরায় ভয় পাবো বলুন? সে ফ্যাচ করে অদ্ভুত হাসলো। এবার এতক্ষণে তার মুখের একটা পাশ, একটা চোখ অবধি দেখতে পেলুম ফিকে জ্যোৎস্নায়। নীল ঝকঝকে ওই চোখ কি জ্যান্ত মানুষের! আমার গা ছমছম করল। এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণে একটু নড়লেন এবং গলার ভেতর খিক করে হেসে উঠলেন, চোখও খুললেন। ভয়ে ভয়ে বললুম, কি হলো মশাই, হাসছেন কেন? ভদ্রলোক ভারী গলায় বললেন, কে জ্যান্ত কে মরা বোঝা ভারী কঠিন। এই আমায় দেখছেন, বলুন তো আমি জ্যান্ত না মরা? মরারা কথা বলে না, আপনি তো দিব্যি কথা বলছেন। বলে মশাই বলে, আপনি জানেন না, সে আলাদা কথা। বলে ভদ্রলোক ফের ফিক করে হাসতে লাগলেন। পাগল নাকি? বললুম, নিজেকে বুঝি আপনি মরা ভাবেন? ভাববো কি মশাই, আমি যে সত্যি সত্যি মরা। বলেন কি? ওই যে ওহিদ বলল, সে জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের ঝাঁটার ভয়ে। আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি, জানেন? আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন? ভদ্রলোক জোরে ঘাড় নেড়ে বললেন, না, আমার মশাই বউটাও নেই। তাহলে? ডাক্তার বাবুর ভয়ে। মশাই সবে মরে গেছি। ডাক্তার বাবু কিনা ইয়া বড় ছুরি বাগিয়ে আমাকে টুকরো করে কাটার ফোন দিয়ে এটেছেন। পোস্টমর্টেম বলুন। ঠিক বলেছেন। তো যেই ছুরিটা আমার বুকের দিকে এনেছেন, অমনি এক লাফে উঠে ডাক্তার বাবুকে ধাক্কা মেরে হটালুম। কারা যেন চেঁচালো, ধর 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 ধর, ধর 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 ধর, পালাচ্ছে মরা পালাচ্ছে, ধর ধর ধর। আমি ততক্ষণে পগার পার, বাস, আর ভুলেও হাসপাতালে নয়। ভদ্রলোক খিক করে ফের হাসলেন। ওহিদ সায় দিয়ে বলল, কখনো নয়, ভাগ্যিস মারা গিয়েছিলাম বলেই না উচিত শিক্ষাটা হলো। ভদ্রলোক হাসি থামিয়ে আমার দিকে ঘুরে বললেন, যাকগে, এবার আপনারটা শোনা যাক। আমার কি? লজ্জা কিসের মশাই? লুকোছাপা করে আর কি লাভ বলুন? এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই। প্রাণ খুলে বলে ফেলুন, আপনি কিভাবে? কি মুশকিল, আমি হাসপাতালেও যাইনি, আপনাদের সেই জানঘর কিংবা লাশ কাটা ঘরেও আমায় ঢুকানো হয়নি। আমি যাচ্ছি অনেক বছর পরে জন্মভূমি দেখতে। ভদ্রলোক ধমক দিলেন, চালাকি হচ্ছে, আমরা মরা চিনি না। হিরে ওহিদ, বল না বাবা। ওহিদ ফ্যাচ করে হাসল। স্যারকে দেখেই চিনেছিলুম, নইলে কেনই বা নিজে গিয়ে সাঁতবো। রেগে গিয়ে বললুম, আমি মরা নই, জ্যান্ত মানুষ, নাড়িটা টিপে দেখুন না। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন,
হ্যাঁ রে ওহিত, তাহলে কি ভুল করেছিস বাবা? ওহিত জোর গলায় বলল, আমার ভুল হতেই পারে না, এতকাল মরা ঘাটছি। ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন, দেখি আপনার নাড়ি দেখি। বলে খপ করে আমার হাতের কবজি ধরে ফেলতেই টের পেলুম কি ঠান্ডা বরফের মতো ওর হাতটা, আর ওর চোখের ওই দৃষ্টি, আবছা জ্যোৎস্নায় জল জলে নীল দুই চোখের দৃষ্টি। হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিক্সা থেকে লাফ দিলুম, আছাড় খেয়েই উঠে পড়লুম, তারপর দিক বিদিক না দেখে দৌড় 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 দিলুম। পেছনে ওরা চেঁচাতে থাকলো, ধর 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 ধার ধার ধর ধর ধার, পালালো পালালো ধর 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 ধর। স্টেশনের আলো লক্ষ্য করে দৌড়চ্ছিলুম। হাঁপাতে হাঁপাতে যখন সেই চায়ের দোকানে পৌঁছলুম, বিজ্ঞ চাওলা হেসে বলল, জানতুম তখন নিষেধ করলুম, শুনলেন না, সোজা ধর্মশালায় চলে যান, সকালে রওনা হবেন। গল্পটি এখানেই শেষ হলো। আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো জানাবেন। আবার আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। একটা কথা বলতে তো ভুলেই গেলাম, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম গল্পের স্বাদ আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি। নমস্কার।